ডাক্তার স্বপনের কথা মতো যে যার কাজে লেগে পড়ল। এদিকে ছড়িয়ে গেল শামীম আর চাঁদ একে অপরকে ভালোবাসে। সবাই বিষয়টা সাদরে গ্রহণ করেছে। তারাও চায় শামীমের মতো একটা দুঃখী ছেলে সুখী হোক, আর চাঁদও একটা ভালো ছেলে পেয়েছে। চাঁদ, শামীম, এসবের মানে কি? ভাই বিশ্বাস করেন, চাঁদ যা বলছে সব মিথ্যা। আমি ওরে কোনো ভালো টালো বাসি না। ওই হঠাৎ কইরা কই থাইকা যেন আইসা আমারে জড়িয়ে ধরছিল। এই বল, চুপ থাক তুই। দাদা, আমি শামীমকে সে অনেক আগে থেকে পছন্দ করি, কিন্তু কাল যখন ওর পুরো জীবন কাহিনী শুনলাম তখন নিজেকে সামলানো দায় হয়ে গেছিল। একটা মানুষ এতটা বোকা হয়? একটা মানুষ কত জনের জন্য নিজেকে বিলিয়ে দেয় আর কত কষ্ট সহ্য করে। তাই আমিও ভাবলাম ওকে আমি বিয়ে করব, কিন্তু তার আগে ওর সাথে প্রেম করে আগে চালাক বানাবো আর দুনিয়াটা চেনা শেখাবো। আমিও চাই তুই শামীমের পাশে সবসময় থাক। তোরও যেন এই দুনিয়াতে তোর মা ছাড়া কেউ নাই, আর শামীমেরও তো। আমি জানি দাদা, তোমারে এ নিয়ে চিন্তা করতে হবে না। বাদল চলে গেলে শামীম আবারও ওর কাজে মনোযোগ হয়। শামীম চাঁদকে কখনো ভালোবাসবে না, কারণ সে তো সুপ্রিয়াকে ভালোবাসে, আর ওই একজনকে আজও শামীম ভুলতে পারেন। আবার ওই ভাঙ্গা মনটা নিয়ে জীবনে দ্বিতীয় কাউকে ভালোবাসাটা বোকামি ছাড়া কিছুই না। এভাবে চলতে থাকে দিনের পর দিন। প্রতিদিন চাঁদ এসে শামীমের কাজে বাধা দিবে। কখন কিভাবে শামীমের কাছে এসে কান টানবে, চুল টানবে, গাল টানবে, হাতে পেটে চিমটি কাটবে, আর বেচারা শামীম চাঁদের এসব অত্যাচার মুখ বুজে সহ্য করবে। তবুও চাঁদকে কখনো বলবে না। চাঁদ প্রতিদিন শামীমকে ভালোবাসে বলে, কিন্তু শামীম চাঁদকে কখনোই বলে না। শামীমের কাছে এখন ভালোবাসা কথাটা অনেকটা ঘৃণায় পরিণত হয়ে গেছে। শামীম প্রতি মাসে কষ্ট করে হলে বেশি কাজ করে হলেও টাকা রোজগার করতে থাকে। শামীম মাস শেষে সবার আগে পুতুল আর সোহাগীকে টাকা দেয়, তারপর তৃপ্তিকে টাকা দেয়। তৃপ্তির সাথে প্রতিদিন চাঁদের ফোন দিয়ে কথা বলে শামীম। শামীম আর তৃপ্তির সম্পর্ক নিজের ভাই বোনের সম্পর্কের চেয়েও অনেক কিছু হয়ে গেছে। চাঁদও তৃপ্তিকে বলে দিয়েছে সে শামীমকে ভালোবাসে, কিন্তু শামীম রাজি হয় না। এ নিয়ে তৃপ্তির সাথেও প্রতিদিন ঝগড়া হয় শামীমের। তৃপ্তি চায় শামীমের পাশে কেউ থাকুক, শামীমকে সাপোর্ট দিক, কিন্তু শামীম বুঝতেই চায়, আর কেন বুঝতে চায় না তা তো বুঝতে পেরেছেন। এই এত কিছুর মাঝেও কিন্তু শামীম তার আব্বার জন্য প্রতিদিন কান্না করে, যা কেউ জানে না। সে এখনও সুপ্রিয়া আর তার কাটানোর সময়গুলোর কথা খুব ভাবে। সুপ্রিয়া আর তার আব্বার কথা সারাদিনে একবারও মনে না পড়লে রাত হলেই মনে চায়, আর তখনই কান্না করে শামীম। 5 ওয়াক্ত নামাজে শামীম আল্লাহর কাছে একটাই প্রার্থনা করে, তার আব্বা আর সুপ্রিয়া যেন ভালো থাকে, সুখে থাকে। শামীম, বাদল, চাঁদ আর ননি, গোপাল একসাথে আজ কাজ করতেছে। সেই সময় ডাক্তার স্বপন এসে ওদেরকে বলতেছে কুড়িল বিশ্ব রোডের পাশে একটা প্লেটে লাশ আনতে যেতে হবে। তারা 4 জন সেখানে কাজ বাদ দিয়ে অ্যাম্বুলেন্সে গিয়ে বসলো। আজ তাদের সাথে ডাক্তার স্বপন যাবে আর অন্য একটা নার্স যাবে। তারা সেই প্লাটে চলে আসলো। এসে দেখে পুলিশ রুমের বাইরে লাল ফিতা আর হলুদ ফিতা দিয়ে বাউন্ডারি দিয়েছে, যাতে কেউ যেতে না পারে। ডাক্তারকে আসতে দেখে পুলিশ ওদেরকে যেতে দিল। ভেতরে গিয়ে দেখে একটা 3 বছরের ছোট বাচ্চা, একটা মহিলা আর একটা পুরুষের লাশ। 3 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ডাক্তার স্বপন ভালো করে লাশ 3টাকে দেখলো, দেখে অনেক তথ্য সংগ্রহ করলো। তারপর লাশ 3টা নিয়ে ওরা হাসপাতালের মর্গে চলে এলো। সেদিন লাশ নিয়ে আসার পর ডাক্তার স্বপনকে লাশের ময়না তদন্তের দায়িত্ব দেয়। তাই তিনি শামীমকে তার বাসায় পাঠান, তার মেয়ের জন্য সকালে নেওয়া সোনার নুপুর আর জামা নিয়ে। শামীমকে একটা ঠিকানা লিখে দেয় ডাক্তার স্বপন। সেই ঠিকানা একটা সিএনজিওয়ালাকে দেখালেই তিনি শামীমকে সেই ঠিকানায় পৌঁছে দেয়। নিচে গিয়ে আগেই দাঁড়িয়েছিল ডাক্তার স্বপনের বউ, মেয়ে আর ছেলে। শামীম ওদের কাছে ওইসব দিয়ে একটু সামনে গেল কিছু খেতে। আসলে অনেক রাত হয়েছে, তাই একটা দোকানে গিয়ে হালকা কিছু খেলো শামীম। বাইরে এসে বৃষ্টি হচ্ছে আর রাতও অনেক হয়ে গিয়েছে। শামীম তাই আর সেই দোকানে দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করে দিল। আসলে একে রাত, তার উপর আবার বৃষ্টি, কোনো গাড়ি পাওয়া দুষ্কর। হাঁটতে হাঁটতে শামীম প্রায় অনেক দূরে চলে গেছে। একটা জায়গা থেকে চিৎকারের আওয়াজ আসতেছে, কিন্তু কে চিৎকার করতেছে বা কি বলতেছে শামীম তার কিছুই বুঝতে পারছে না। শামীম সামনে যত এগিয়ে যাচ্ছে চিৎকারটা ততই বেশি প্রকট হতেছে। এক পর্যায়ে শামীম রাতের অন্ধকারে বিজলি চমকানোর আলো দেখতে পেলেই কিছু লোক হাতে ধারালো ছুরি নিয়ে একটা মহিলাকে মারতে যাচ্ছে, আর মহিলাটা নিজের জীবন বাঁচাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে আর দৌড়াচ্ছে। শামীম এমন দৃশ্য দেখে রাস্তার পাশে কিছু খুঁজতে লাগলো, কিন্তু না, সেখানে কোনো কিছু পেল না। তাই
পাশের একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। তার পাশে গিয়ে দেখলো মোটা রডের টুকরা, সেটা হাতে নিয়ে সামনে গেল। মহিলা শামীমকে দেখতে পেয়ে শামীমের পেছনে লুকিয়ে বলতেছে, বাবা আমাকে এদের হাত থেকে বাঁচাও। এই, তোর যদি জানের মায়া থেকে থাকে তাহলে সামনে থেকে সরে যা আর ওকে আমাদের হাতে তুলে দে। তোদের যদি মার খেতে ইচ্ছা না হয় তো তোরা এখান থেকে চলে যা। এক পর্যায়ে ওই 7 জন লোকের সাথে শামীমের তুমুল মারামারি লেগে গেল। শামীম ওদের সাথে একাই পেরে উঠতেছে না। ওদের হাতে শামীম মার খেতে থাকলো, তবুও শামীম ওদেরকে মহিলার সামনে যেতে দিচ্ছে না। এভাবে হাতাহাতি প্রায় 10 থেকে 15 মিনিট হলো, তবুও শামীম ওদেরকে মহিলার দিকে এগোতে দিচ্ছে না। শামীম সমানে হাতে থাকা রডটা ঘুরাতে থাকলো। একসময় একজন লোক শামীমের বা কাঁধের ঠিক নিচে দিল এক কোপ, আর শামীম তখন ডান হাতের রড ফেলে দিয়ে চেপে ধরলো কেটে যাওয়া জায়গাটা। সন্ত্রাসীগুলো তখন মহিলাকে মারতে যাবে, ওই সময়ের মধ্যে 4টা পুলিশের গাড়ি আসার সাথে সাথে ওদের পায়ে গুলি করে। তখন আর সন্ত্রাসীগুলো মাটিতে পড়ে যায়, মহিলাটাকে আর মারতে পারে না। গাড়ি থেকে একজন বয়স্ক পুলিশ মহিলাটার কাছে এসে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি ঠিক আছো তো শাহানা? তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমি ঠিক আছি, আমার কোনো কিছু হয়নি। ভাগ্যিস তোমাকে ফোন করার সাথে সাথে তুমি চলে এসেছো। তোমাকে কত করে মানা করেছি, একা কোথায় যাবে না। এমনিতে তুমি এই সন্ত্রাসী লিডারকে ফাঁসির আদেশ দিয়েছো, তারা কি তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে তুমি বলো? তুমি একজন পুলিশম্যান হয়ে এদেরকে ভয় করতেছো? আমি একজন জজ, আর আমার কাছে সত্য মুক্তি আর মিথ্যার সাজা। আমি নিজের জীবনের পরোয়া করি না সারওয়ার। ও দোষ করেছে, তাই ওর দোষের সাজাও পেয়েছে। এতক্ষণে শামীম বুঝতে পারলো ইনারা স্বামী স্ত্রী। এদিকে যে শামীম কাতরাচ্ছে সেদিকে ওদের কোনো খেয়াল নেই। যখন একটা পুলিশ শামীমকে ধরতে যাবে তখন শামীম বলল, স্যার আমি কোনো কিছু করি নাই, বিশ্বাস করেন, আমারে ধইরেন না স্যার। শামীমের এমন আকতিতে মহিলা আর ওই পুলিশের ধ্যান ভাঙল। তখন পুলিশকে বলল শামীমকে ছেড়ে দিতে। তারপর ওনারা দুইজনেই এগিয়ে আসলো শামীমের কাছে। এসে দেখে শামীমের অনেকখানি কেটে গেছে। আশেপাশে কোনো হাসপাতাল বা ক্লিনিক না থাকায় তারা জোর করে শামীমকে ওদের বাসায় নিয়ে গেল। একে তো শামীমের হাত কেটে গেছে, তার উপর বৃষ্টিতে ভিজেছে, তাই ওই মহিলা শামীমের গা থেকে শার্টটা খুলে দিয়ে শামীমকে নিজ হাতে ড্রেসিং করে দিতে লাগলো। ড্রেসিং করা শেষে যখন মহিলা শামীমের দিকে ভালো করে দেখবে, সেই সময় শামীমের গলায় থাকা সোনার চেনটার দিকে তার চোখ আটকে গেল। আর তিনি চেনটা হাত দিয়ে দেখতে লাগলো, আর ফারিন, ফারিন, ফারিন এই নামে কাকে যেন ডাকতে লাগলো। তারপর একটা মেয়ে প্রায় শামীমের চেয়ে 3 থেকে 4 বছরের বড় হবে, সে চলে আসলো শাহানা বেগমের কাছে। মাম্মি এভাবে ডাকতেছো কেন? কি হয়েছে তোমার? কোনো সমস্যা? তোর গলার চেনটা খুলে দে তো আমাকে। ফারিন তার গলার চেন খুলে তার মায়ের কাছে দিল। শামীম এদের এসব কাহিনী দেখে একটু ভয় পেয়ে গেল। তখন শাহানা বেগম শামীমের গলার চেন আর ফারিনের গলার চেন একসাথে করে দেখতে থাকলো। ফারিনের গলার চেন আর শামীমের গলার চেন হুবহু এক। তুমি তোমার গলার এই চেনটা কোথায় পেয়েছো? আমার আব্বা যখন আমারে পাইছিল তখন নাকি এই চেন আমার গলায় ছিল, আর সাথে এই ফটোটা। তখন শাহানা বেগম শামীমের হাত থেকে ফটোটা নিয়ে দেখতেই চিনে ফেলল এটা কার হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। এরকম আরও একটা ফটো শাহানা বেগমের কাছে আছে, তাই তিনি সেই ফটোটা ঘর থেকে বের করে এনে শামীম আর ফারিনের সামনে ধরল। শামীম আর ফারিন ফটো দেখে চমকে গেল। মাম্মি এই ফটো এই ছেলের কাছে কেমন করে গেল? মনে আছে তোর কক্সবাজার গিয়েছিলাম যখন তোর বয়স 8 বছর আর ফারদিনের বয়স 4 বছর। তুই তখন ফটো তুলবি বলে বায়না ধরেছিলি। এইসব কথা আর কত বলবে মা, আমি জানি। ওই সময় তুই একটা ফটো নিয়েছিলি বলে ফারদিন কান্না করেছিল, আর তোর মতো সেও ফটো চাইছিল। তখন তোর মতো ওকেও ফটো দে। সব মনে আছে। এখন বলো কি হয়েছে? এই যে তোর সামনে বসে থাকা যাকে দেখতেছিস, সে তোর হারিয়ে যাওয়া ছোট ভাই। কি? তুমি পাগল হয়ে গেছো? এসব খ্যাত হবে আমার ভাই? হাউ ফানি মাম্মি। তা না হলে ওর কাছে এসব আসলো কোথা থেকে? তোমার ছেলেকে তুমি চিটাগাং শহরে হারিয়েছো, তাহলে সে কেমন করে এই ঢাকা শহরে আসবে? আর সে বেঁচে আছে না মরে গেছে তা কি বলতে পারবে মাম্মি? ফারিনের কথার যুক্তি আছে, তাই এবার শাহানা বেগম ফারিনকে কোনো কিছু না বলে শামীমকে জিজ্ঞেস করলো, এই ছেলে তোমার নাম কি? বাসা কই? বাবা মা কি করে? আর এসব তুমি কই পেয়েছো? আমার নাম শামীম। আমি বেশ কয়েক মাস হয়েছে কক্সবাজার থেকে ঢাকা আইছি। আমার বাবা মা কেউ নাই, তাই আমার আব্বা আছে, আর এগুলো ছোট থাইকা আমার কাছে আছে। বাবা মা নাই আব্বা আছে মানে? ফাজলামো করো। আসলে
আমার আব্বা আমারে অনেক ছোট থাকতে চিটাগাং শহরে পাইছিল। আমি নাকি গাড়ির চাকা নিচে পড়তেছিলাম, সেই সময় নাকি উনি আমাকে বাঁচিয়ে নেয়। তারপর আমাকে নিয়ে পুরা 2 দিন 2 রাত আমার বাবা মাকে খুঁজে, কিন্তু খুঁজে না পাওয়াতে তিনি আমাকে তার সাথে নিয়ে যান। এবার শাহানা বেগম নিশ্চিত হলেই এটাই তার হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। তখন তিনি চিৎকার করে তার স্বামী সারোয়ার, ছোট ছেলে ফয়সাল আর ছোট মেয়ে ফারজানাকে ডাক দেন। শাহানা বেগমের ডাকে যে যার ঘর থেকে বের হয়ে আসলো। শাহানা বেগম যখন শামীমের পেটে লক্ষ্য করলো, এবার তিনি পুরা শিওর হয়ে গেল এটাই তার হারিয়ে যাওয়া ছেলে ফারদিন। আসলে ছোটবেলার ফারিন একদিন শামীমের পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছিল, সেই চিহ্নটা এখনো আছে। এত জোরে ডাকতেছ যে, কোনো কি সমস্যা হয়েছে? সবাই তখন অবাক হয়ে শামীমের দিকে তাকালো। সবার তাকানো দেখে শামীমের কিছুটা অস্বস্তি লাগলো। ছোট ভাইয়া, মামি পাগল হয়ে গেছে। বড় ভাইয়া কোথা থেকে এখানে আসবে? তখন শাহানা বেগম সেই ফটো আর চেইনটা দেখায় আর সব কিছু সবাইকে খুলে বলে। এতে সবাই শিওর হয়ে যায় শামীমে হারিয়ে যাওয়া ফারদিন। সবাই খুশি হলেও শুধু 2 জন মানুষ খুশি হতে পারল না, একজন ফারিন আর একজন তার বাবা। দেখ শাহানা, কোথাকার কোন রাস্তার ছেলে তোমার জীবন বাঁচালো বলে যে সে আমাদের সন্তান হবে তা কিন্তু না। এমনও তো হতে পারে ওই আসামিগুলোই আমাদের পারিবারিক বিষয়ে সব জানে, তাই এই ছেলেকে আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে। নিজের পেটের সন্তানকে চিনতে আমার মোটেও ভুল হয়নি। কি করলে বিশ্বাস করবে এটাই আমাদের হারিয়ে যাওয়া ফারদিন? তুমি বুঝতে চেষ্টা করো শাহানা, আমাদের ছেলে এমন হতেই পারে না। আর আমাদের ফারদিন এতদিন বেঁচে থাকার কোনো কথাই না, সে হয়তো মরে গেছে। আর মৃত মানুষ কখনো ফিরে আসে না। মাম্মি, ড্যাড ঠিকই বলেছে, এরকম খ্যাত ছেলে আমাদের ভাই হতেই পারে না। আমাদেরকে দেখো আর এর দিকে চেয়ে দেখো, কত পার্থক্য দেখেছো? আর দেখো কেমন পাজামা পরে আছে, আর তার লম্বা ফিতা কেমন করে বের করে রাখছে। আর পায়ের স্যান্ডেল দেখেছো? আমাদের বাসার কাজের ছেলেও এমন স্যান্ডেল পরে না। মাম্মি, এই ছোট লোকটাকে কোথায় পেলে? বের করে দাও। ওর গা দিয়ে কি গন্ধ বের হচ্ছে! আমি তো বমি করে ফেলবো এক্ষুনি। ড্যাড, মাম্মিকে মানসিক রোগের ডাক্তার দেখাও। এসব রাস্তার মানুষকে নিয়ে এসে বলে সে নাকি আমাদের হারিয়ে যাওয়া ভাই। মায়ের মন বলে কথা, মা তার সন্তানকে চিনতে পেরেছে। মা কখনোই তার পেটের সন্তানকে চিনতে ভুল করে না। এদিকে শামীম সবার কথা শুনে সে মজুমদার বাড়ির কথা মনে পড়ে গেল। সেখানেও শামীমকে ঠিক এমন করেই অপমান করা হতো। ঠিক আছে, তাহলে ওর ডিএনএ টেস্ট করব আমি। কথা বলেই শাহানা বেগম ডাক্তারকে ফোন দিল। শামীম আগের মতোই সেই জায়গায় বসে আছে। প্রায় আধা ঘন্টা পর ডাক্তার চলে আসলো। ম্যাডাম, আমাকে কেন ডাকলেন? কারো কি কোনো সমস্যা? আরও কোনো সমস্যা নাই ডাক্তার, তবে এই ছেলের ডিএনএ এবং আমার আর আমার স্বামীর ডিএনএ টেস্ট করে দেখবেন এই ছেলের সাথে আমাদের ডিএনএ মিলে কিনা। আর ডিএনএ টেস্ট করতে যা লাগে বলুন, আর তার সব ব্যবস্থা করুন। শাহানা বেগমের কথা মতো ডাক্তার শামীমের মাথার একটা চুল, শাহানা বেগমের মাথার চুল এবং ডিআইজি সারোয়ারের শরীরের লোম আর মাথার চুল নিয়ে নিল আর বলল কালকে সন্ধ্যার রিপোর্ট তিনি নিজেই ধরে আসবে। আমি এখন আমার এইখানে একটু ভালো লাগতেছে না। না, যেটা পারবে না তুমি। আমি আপনারে কথা দিতেছি, কাল সন্ধ্যার সময় আমি ঠিক চলে আসব। শাহানা বেগম যেতে দেবে না আর শামীম সেখানে থাকবে। শামীম অনেক জোরাজুরি করে সেখান থেকে চলে আসে। এসে তার থাকার ঘরে ঢুকে কান্না করতে থাকে। আজ অনেক দিন পর শামীম এমন অপমানিত হলো। আবার শামীমের মনে সেই পুরনো কথা জাগিয়ে দিল। শামীম শুধু বলতেছে, আব্বা, তুমি ছাড়া আমার আর এই পৃথিবীর কেউ ভালোবাসে না। আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি যেন তাদের সন্তান না হই। পরের দিন সকালে শামীম কাজে বেরিয়ে গেল। শামীম আজকে অনেক উদাসীন, কাজে ঠিকভাবে মন দিতে পারতেছে না। কিন্তু চাঁদ সে তো সবসময় হাসি খুশি, তাই সে শামীমের কাছে গিয়ে ওর কান, গাল, মাথা চুল টানা শুরু করে দিল। মাঝে মাঝে শামীমকে কাতুকুতু দিতে লাগলো। শামীম এই মন খারাপ চাঁদ আসা মাত্র ভালো হয়ে গেল। আসলে এখানে একমাত্র চাঁদ শামীমকে বুঝতে পারে। আচ্ছা এবার বল, তোর কি কারণে মন খারাপ? কই, আমার তো কোনো মন খারাপ নাই। দেখ, আমারই মিথ্যা বলবি না। আমি কিন্তু সেই সকাল থেকে তোরে দেখতেছি, তোর মন ভীষণ খারাপ। আরে ও কিছু না, আব্বার কথা মনে পড়ছে তো তাই। আগেও তো তোর আব্বার কথা মনে করে উদাসীন ছিলি, কই
এই রকম অস্থির অস্থির তোরে লাগে নাই? তাহলে আজ কি এমন হলো যার কারণে তোকে এমন লাগতেছে? আর তোর চোখ এত লাল কেন? নিশ্চয়ই কান্না করেছিস, বল।